আমরা যে নাটকটি আজকে আলোচনা করব সেটি খুব ভালো করে প্রত্যেকে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করবি। নাটকের নাম হচ্ছে সওদাগরের নৌকা। এটি লিখেছেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। যে অজিতেশ বন্দ্যোপাধ্যায় তোদের এলাকার এই কেন্দা বলে একটি জায়গা, সেখানে বসবাস করতেন এবং তোরা হয়তো সবাই জানিস যে এই রানীগঞ্জ এলাকায় যাত্রার কলিয়ারি বুকিং হয় বা বিভিন্ন স্থানে যাত্রা হওয়ার জন্য যে বুকিং করতে আসে তার জন্য দেখবি রানীসাহের জায়গাটা তোরা দেখবি পাঞ্জাবি মোড় যাওয়ার আগে, আসানসোল থেকে পাঞ্জাবি মোড় যাওয়ার আগে রানীসাহের বলে একটি জায়গা আছে, যেখানে দেখবি যাত্রার বিভিন্ন পোস্টার আছে। তো ওখানে যাত্রার বিভিন্ন বুকিং হয়। তো অজিতেশ বন্দ্যোপাধ্যায় তিনি ওই রানীসাহেরে বসে আড্ডা মারতেন। অজিতেশ বন্দ্যোপাধ্যায় কেন্দা গ্রামে বসবাস করতেন। ফলে এই আসানসোল এলাকার ছেলে মেয়েদের কাছে অজিতেশ বন্দ্যোপাধ্যায় মানে একটা অন্যরকম অনুভূতির বিষয়। যেমন আসানসোল রানীগঞ্জ এলাকার ছেলে মেয়েদের কাছে কাজী নজরুল ইসলাম মানেই অন্য একটা অনুভূতির বিষয়। কারণ তোদের যে এলাকায় বাড়ি তাতে সাইকেলে করে নজরুলের তার জন্মভিটে যাওয়া যাবে। যাই হোক, আমরা চলে আসি অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের সওদাগরের নৌকা এই নাটকে। এই নাটকটি প্রথম অভিনীত হয়েছিল 1976 খ্রিস্টাব্দে 30 অক্টোবর। একাডেমিতে অভিনীত হয়েছিল। নান্দিকার বলে নাট্যগোষ্ঠী তার অভিনয় করেছিল। এই অভিনয়ে যে সমস্ত চরিত্রের এই নাটকের মধ্যে আছে, চরিত্রগুলি আছে, তার মধ্যে মূল যে চরিত্র প্রসন্ন একজন যাত্রা শিল্পী। আমরা চরিত্রগুলোকে চিনিয়ে দিচ্ছি। প্রসন্ন একজন যাত্রা শিল্পী। যে যাত্রা শিল্পীর তিনি বিভিন্ন যাত্রায় তিনি নায়কের ভূমিকা অভিনয় করেছিলেন এবং কত ভালো ভালো অভিনয় করেছেন, কত কত হাততালি পেয়েছেন। হঠাৎ যাত্রা দলে সব যোগ্যতাবিহীন ব্যক্তিরা ঢুকে গিয়ে যাত্রা দলে সিনেমার লোকেরা ঢুকে গিয়ে, নাটকের লোকেরা ঢুকে গিয়ে যাত্রা শিল্পটাকে একদম শেষ করে দিল। আর সেই সঙ্গে প্রসন্নর মতো এই রকম বড় শিল্পীরকে কি করে নামানো যায়, কি করে তার ক্ষতি করা যায়, সেই চেষ্টা করে সে যে পাগল সেইটা প্রচার করে দিল। ফলে প্রসন্নর আর অভিনয় জুটল না। প্রসন্নকে মাঝখানে পাগলাগড়াতে ভরা হয়েছিল। তারপর আবার তাকে বের করা হয়। এখন সে বাড়িতেই আছে। সে এমনি সুস্থ স্বাভাবিক মানুষ। কিন্তু এই যে বললাম কম্পিটিশনের বাজার, একবার বদনাম করে দিতে পারলে সেখানেই তাদের তৃপ্তি, যারা যোগ্যতাবিহীন। প্রসন্নর স্ত্রী আছে বাড়িতে, প্রচণ্ড ভালোবাসে স্বামীকে। প্রসন্ন স্ত্রী সতী, সেই সতী স্বামীকে সে সতীসাধ্যী নারীর মতোই আগলে রাখে। আর প্রসন্নের একটি মাত্র সন্তান, সেই সন্তানের নাম হচ্ছে কালো। কালো তাদের একমাত্র সন্তান। কালো লেখাপড়া বেশি করেনি। কালো একটা কারখানার শ্রমিকের কাজ করে। বর্তমানে প্রসন্ন তো রোজগার নেই, প্রসন্ন তো অভিনয় আর চান্স পায় না, কারণ তাকে তো পাগল রটিয়ে দেওয়া হয়েছে। তাই প্রসন্নর ছেলে কালো কারখানার যে শ্রমিকের কাজ করে সেই টাকাতেই সংসার চলে। কিন্তু একটা সময়ে প্রসন্নর অনেক টাকা পয়সা ছিল যখন সে নায়কের ভূমিকা অভিনয় করত।
আর প্রসন্নর ছেলে কালো, সে একটি মেয়েকে ভালোবাসে, খুব ভালো মেয়ে। যে মেয়েটিকে ভালোবাসে সে মেয়েটি খুব ভালো। আর প্রসন্ন ছেলের নাম কালো। এই কালো মানে সে কিন্তু স্বভাবগতভাবেও কালো, ছেলে ভালো নয় প্রসন্নর, বাবাকে ধরে ধরে মারে। কিন্তু কালোকে যে ভালোবাসা আশা, সে আশা খুব সুন্দর মেয়ে, খুব ভদ্র মেয়ে, খুব ভালো মেয়ে। পুরো নাটক জুড়ে আশালতা বা আশা অত্যন্ত ভালো মেয়ে হিসেবে তাকে অঙ্কন করা হয়েছে। প্রসন্নর এক বন্ধু যে প্রসন্নর সঙ্গে অভিনয় করত, এখন তাকেও তার ছেলে অভিনয় করতে দেয় না। তার নাম হচ্ছে হরিসাধন। সেই হরিসাধন অতীতে কত কত যাত্রাপালায় সে নারীর ভূমিকা অভিনয় করত। হরিসাধনকে মেয়েদের ভূমিকায় বড় মানাতো। সেই যুগে তো মেয়েরা অভিনয় করতো না। মেয়েদের ভূমিকায় যে ছেলেগুলি মেয়েদের মতো দেখতে বা গলা মেয়েদের মতো করতে পারতো, তারা মেয়েদের ভূমিকা অভিনয় করত। তো বিভিন্ন যাত্রাপালায় প্রসন্ন নায়ক সাজত, আর হরিসাধন সে সাজত নায়িকা। তো সেই জন্যে প্রসন্ন তাকে বেহুলা বলে ডাকত। বেহুলা মানে হরিসাধন কোনো যাত্রাপালায় বেহুলা সেজেছিল। এছাড়া দুটি চরিত্র রয়েছে যাত্রা দলের, দুজন অধিকারী। একজন খুব ভালো অধিকারী, সমজদার লোক, প্রকৃত শিল্পীকে সম্মান দিতে জানে, তার নাম হচ্ছে মাধব গড়ায়, যে মাধবের মতোই যার বিচক্ষণতা আছে। আর একটি যাত্রা দলের অধিকারী কালীকৃষ্ণ, যে খুব ভালো লোক নয়। এই হলো নাটকের সমস্ত চরিত্র। মূল ক্ষেত্র আমাদের নাটক এগিয়ে চলবে প্রসন্ন, সতী এবং কালোর এই ক্ষেত্রটা নিয়েই। তার সঙ্গে আশালতা এবং হরিসাধন জড়িয়ে আছে। যাত্রাদল অধিকারীদের বিরাট ভূমিকা কিছু নেই। তো আমরা নাটকটার আমরা ছেলেমেয়েরা বোঝানোর চেষ্টা করছি যে নাটকটা কিভাবে এগোচ্ছে এবং কিভাবে এই নাটকটার যন্ত্রণাকে ফুটিয়ে তোলা হচ্ছে। একজন অভিনেতার, একজন শিল্পীর, তার শিল্পী সত্তার যে যন্ত্রণা, সেইটা নিয়েই কিন্তু নাটক। আমি বলেছি তোমাদেরকে, নাটক শুরু হবে, প্রসন্ন আগে যাত্রা করত শুধু নয়, সে নায়কের ভূমিকা অভিনয় করতো। সেই প্রসন্নের এখন কোনো অভিনয় নেই। মাঝখানে পাগলাগাড়াতেও ভরা হয়েছিল, কিন্তু এখন সে বাড়িতেই থাকে। স্ত্রী বড় ভালোবাসে তাকে, কিন্তু ছেলে তাকে খুব ভালো দেখতে পারে না। প্রসন্ন তার স্ত্রী সতীর সঙ্গে যখন কথা বলে, তখন কি সুন্দর তাদের দুজনের সম্পর্ক। নাটকের শুরুতেই প্রসন্ন দরজায় ঢুকতে গিয়ে তার মাথাটা একটু নিচু করতে হবে। তার সে স্ত্রীকে বলছে, বড় বউ বলে, মানে সতী তার স্ত্রীকে বলে বড় বউ, বড় বউ মাথা নিচু করলে বড় লাগে। চাঁদ সদাগর কি মাথা নিচু করেছিল? মানে চাঁদ সদাগর তো মনসার কাছে মাথা নিচু করেনি, তাই প্রসন্নর মাথা নিচু করতে গিয়ে বড় লাগে। কারণ প্রচুর স্টেজেতে অভিনয় করেছে চাঁদ সদাগরের ভূমিকায়। এখন তার মাথা নিচু করলে বড় লাগে, মাথা নিচু করতে ইচ্ছা যায় না, তবু করতে হয়। তো তার স্ত্রীর সাথে সাধারণ কথা হচ্ছে, সে কথা হতে হতে জীবন দর্শনের কথা বলছে, যে আমি দেখো চুলে কলব লাগিয়েছি, আমাকে দেখে দেখো 40-এ বেশি মনে হচ্ছে না। বড় বউ, ভগবান বড় শেয়ানা সাজমাস্টার, কোন ফাঁকে যে আমাদেরকে আস্তে আস্তে বুড়ো করে দেয়, আমাদের চামড়াগুলোর মধ্যে
ভাঁজ নিয়ে আসে, সেই সাজ মাস্টার আমাদেরকে এইভাবে আস্তে আস্তে আমাদের কাছ থেকে যৌবনগুলো কেড়ে নেয়। তো তার স্ত্রীর সাথে যখন তার বিয়ে হয় তখন তাদের বয়স ছিল 8 বছরের গ্যাপ। অর্থাৎ সতী যখন জন্মাচ্ছে, যখন সতীর বাড়িতে একটা সদ্যজাত সন্তান জন্মাচ্ছে, সেটা সতী, তখন হয়তো প্রসন্ন সে খেলে বেড়াচ্ছে কিংবা সে জলেতে মাছ ধরে বেড়াচ্ছে কিংবা দৌড়ে বেড়াচ্ছে। তারপর প্রসন্নর যখন সন্তান হয় কালো, যেদিন কালো জন্মায়, তারপর সে জন্মানোর সময় তো প্রসন্ন ছিল না, কারণ তার তো বিভিন্ন জায়গায় যাত্রাপালা থাকে। সে একেবারে চণ্ডাল হরিশ্চন্দ্রের পোশাকেই বাড়ি চলে এসেছিল, পোশাকটা পর্যন্ত ছাড়েনি যে আমার সন্তান হয়েছে। যে ধাইমা বাড়িতে ছিল তাকে রূপোর টাকা বকশিস দিয়েছিল। এটা তার অতীতের কাহিনী বলা হচ্ছে। তো তার এই যে অতীতের কাহিনী দিয়ে এই যে মাঝখানে শুরু হলো, আমরা দেখব তারপর তার সেই সন্তান বড় হয়েছে এবং তারপর তার যাত্রায় বদনাম করা হয়েছে এবং তাকে পাগল বানানো হয়েছে এবং পাগলা গারদে ছেলেকে ভরেছে। তার আগে ছেলে মেরেছে তাকে, এই কালোই তাকে মেরেছে। সেই জন্য সে স্ত্রীকে বলছে, নাটকটির মধ্যে আমরা অনেক দর্শনের কথা পাই। সেই দর্শনের কথাগুলো তোমরা একটু ভাবলে খুব কষ্ট হবে দেখতে। প্রসন্ন স্ত্রীকে বলছে, মানুষের এমন দিন কি আসতেই হবে যখন সে আর নিজের নয়, যখন সে সময়ের কি বয়সের কি আত্মজের চাকর। খুব যন্ত্রণার কথা বলছে স্ত্রীকে। এখন তো প্রসন্নের ইনকাম নেই, কালোর টাকাতে চলে পেটগুলো। তাই সে বলছে, মানুষের এরকম দিন যখন আসে না, সময় যখন আসে যে যখন বয়সের ভারে সে জীর্ণ এবং ছেলের চাকর, তখন বড় কষ্টকর, সেটাই বোঝাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি সতী তাকে বোঝানোর চেষ্টা করছে যে আমি তো তোমার সঙ্গে আছি, আমি তো তোমাকে ভালোবাসি। প্রসন্ন স্ত্রীকে বলছে, সত্যিই তাই, তোমাকে দেখেই বুঝতে পারি একটি স্ত্রী সে কখনো মায়ের ভূমিকা নেয়, একজন স্ত্রী কখনো সে বন্ধুর ভূমিকা নেয়, একজন স্ত্রী কখনো প্রিয়ার ভূমিকা নেয়। তো এইরকম কথা হতে হতে একটা সময় এসে বলছে যে আমি একটি ঘর চেয়েছিলাম, আমি একটি ঘর চেয়েছিলাম, 3 দেওয়ালওয়ালা ঘর, মানে স্টেজ। তোমরা জানো যাত্রা 3 দিকে স্টেজ থাকে। আশা ছিল তার 4র্থ দেওয়াল আমি নিজে হব, যে একটা সাজঘর। আমি একটা ঘর চেয়েছিলাম, আমি তো পেলাম না। সেই ঘরে অভিনয় করছিলাম আমি, কিন্তু আমি তো পেলাম না, আমাকে তো বিচ্যুত করে দেওয়া হলো। এই যে শিল্পীর যন্ত্রণা, সেই যন্ত্রণা তাকে কুড়ে কুড়ে খায়। তাই এরকমই অবস্থায় খুব প্রসন্নর সঙ্গে খুব ভালো কথা বলে ছেলের প্রেমিকা আশা। আশা এই সময় ঢুকলো এবং আশা প্রসন্নর সঙ্গে খুব ভালো কথা বলে, বা প্রসন্ন এবং সতীকে খুব ভালোবাসে আশা। আশা খুব শ্রদ্ধা করে। তো আশা প্রসন্নর কাছে আসার পর প্রসন্ন তাকে বলছে যে কালো তোমাকে বিয়ে করবে বলেছে তো। এই জায়গাটা ছেলেমেয়েরা ভালো করে বুঝবে। প্রসন্ন বলছে, কালো তোমাকে বিয়ে করবে বলেছে তো। আশা বলছে, হ্যাঁ, এই ফাগুনেই করবে বলেছে। তখন প্রসন্ন আশাকে বলছে যে আমার সঙ্গে বা ওর মায়ের সঙ্গে বিয়ের পর কি আলাদা হয়ে যাবে? তো আশা তখন সে বলছে যে আমি ওকে বোঝাই
যে বিয়ের পর তুমি আলাদা হয়ে যেও না, কিন্তু ও আমার কথা শুনতেই চায় না। তো প্রসন্ন তখন আশাকে বলে যে জোয়ান ছেলেরা জোয়ান মেয়েদের কথা শুনবে, মা তুমি না ওকে বোঝাবে, আমাদের কথা তো শুনবে না, তুমি তো জোয়ান মেয়ে, তা তোমার কথা শুনবে, তুমি ওকে বোঝাবে যে এই বয়সে আমাদেরকে যদি তাড়িয়ে দেয়, এই বয়সে এই বয়স্ক মা বাবাকে যদি ফেলে দেয়, ভগবান সেটা কি ভালো চোখে দেখবে? ভগবান বলে তো কিছু আছে। তখন আশা প্রসন্নকে বলছে যে ও আবার বলে ভগবান মানেই না, ও ভগবান মানেই না কালো। তো প্রসন্ন বলছে ভগবান মানে না, ঠিক আছে, কিছু তো মানে, কিছু তো মানে, ভগবান মানে না অন্য কিছু তো মানে, সেইটা মেনেই বাবা মাকে যেন ফেলে না দেয়। আমাদের তো একটি সন্তান, ওই সন্তান যদি এই বয়সে আমাদেরকে ফেলে দেয়, তাহলে আমার সতী কোথায় লোকের বাড়িতে কাজ করে কি রোজগার করবে? আমি তো কোনো ইনকাম করতে পারি না। আশালতার সঙ্গে এই কথা হতে হতে প্রসন্ন তাকে বলে যে জানো, আমরা চেয়েছিলাম যে আমাদের একটি মেয়ে হোক, মেয়ে চেয়েছিলাম, কারণ মানুষের জীবনে চরম বিষাদ আর আনন্দ, চরম আনন্দ হচ্ছে কন্যাদানে। একজন পিতা যখন কন্যাদান করে তখন খুব কষ্ট হয়, কিন্তু সেই সঙ্গে চরম আনন্দ হয় যে আমার কন্যা, তাকে এমনভাবে তৈরি করলাম যে অন্য আর একটা ঘরে গিয়ে সেই সংসারটাকে সুন্দর করে তুলবে, এটাও তো আমার গর্ব। সেই জন্যে আমরা কন্যা চেয়েছিলাম। আর আমার যিনি গুরুদেব ছিলেন, যিনি যাত্রার আমাকে ট্রেনিং দিতেন, তিনি একবার বলেছিলেন, যা বেটা মোমবাতি হয়ে বাঁচগা, নিজে পুড়বি আর সবাইকে আলো দিয়ে বেড়াবি। তুই শিল্পী, তোর কাজ হচ্ছে অভিনয়ের মধ্য দিয়ে সবার জীবনে আলো নিয়ে আসা, আর নিজের জীবনটা দুঃখ থাক, কোনো অসুবিধা নেই। প্রসন্ন ম্যাট্রিক অবধি পড়াশোনা করেছে এবং সে শিক্ষিত। তাকে যাত্রা দলে সবাই বাবুমশাই বলে সম্মান করত যখন যাত্রা করত। তার যেহেতু ডিগ্রি ছিল বা লেখাপড়া করতো, লেখাপড়া জানতো, তাই ইংরেজিও জানে সে, সেই জন্য যাত্রা যখন করতো সবাই তাকে বাবুমশাই বলতো, এরকম সম্মান করতো তাকে। তো এই অবস্থায় কালো ঢুকছে। কালো ঢোকার পর কালো ঘরে ঢুকলো, কারখানা থেকে ফিরেছে, ওভার ডিউটি করে ফিরেছে। তো কালোকে প্রসন্ন সে বলছে যে আমাকে 2 পয়সা দিবি কালো, বিড়ি খাবো। 2 পয়সা দিল। বললো আর 2 পয়সা দিবি, 2 পয়সার স্পিরিট কিনবো। নিয়ে প্রসন্ন চলে গেল। তো কালো তখন বলছে, কালোকে আশালতা বলছে 2 পয়সার স্পিরিটে কী হবে, আমার বাবার ওই গ্যারেজে গাড়ি আছে, তো ওখানে স্পিরিট এনে দেবো। কালো তখন বলছে সব পাগলের খেয়াল, সব পাগলের সঙ্গে বেশি করো না, তো পাগল ওটা একটা। এই যে কালোর ক্যারেক্টার, কালোকে নাটকে এমনভাবে দেখানো হয়েছে যে কালোকে আমাদের মোটেই ভালো লাগবে না। বাবাকে মারলে তাকে ভালো লাগে, কিন্তু তাকে তার শেষ পর্যন্ত তার একটা অনুশোচনা হয়েছে শেষ পর্যন্ত। তো শুরুর দিকে দেখো বাবাকে পাগল বলছে, ও পাগলের খেয়ালে বেশি সাড়া দিলেই মরবে, ও পাগলের খেয়াল টেয়ালে সব বেশি করো না। তো আশালতার সঙ্গে কালোর যে প্রেম আছে, এবার আশালতার মা কালোর সঙ্গে বিয়ে দিতে চায় না। আশালতার মায়ের কথাতেই সংসার চলে, বাবার কথায় চলে না। আশালতার মা সে চায় যে তার মেয়েকে যে বিয়ে করবে, আশালতার মা তার কাছে টাকা নেবে। তার জন্যে আশালতার মা ডিমান্ড করেছে 1000 টাকা কালোর কাছে। কালো সেই টাকা রোজগারের জন্যে
সে ওভারটাইম ডিউটি করছে কালো। তো তখন সেই জন্যই ওভারটাইম ডিউটি করে এলো এবং কালো আশালতাকে বোঝাচ্ছে যে দুনিয়ায় আর কিচ্ছু নেই গো আশাবতী, যার টাকা আছে তার সব আছে, দুনিয়ার কিচ্ছু নেই, যার টাকা আছে তার সব আছে। আজকে সে তো আশালতাকে বিয়ে করতে পারছে না, কারণ তার এখন ওই 1000 টাকাটা নেই বলে। আশালতাকে সে ভালোবাসে, আশালতাকে ভালোবাসে, কিন্তু ওই 1000 টাকার জন্য আটকে আছে। তাহলে টাকাটাই সব। যে নিজেরটা, আমরা জানি যে কালো যে কথা বলছে অনেক কথা যুক্তিযুক্ত। সে বলছে যে লোকটা নিজেরটা গুছিয়ে নিয়েছে বা গোছানোর তাল করছে, নিজেরটা গুছিয়ে নিয়েছে বা গোছানোর তাল করছে, সেই দেখবে ভালো ভালো বুলি বলে। সে কিন্তু নিজেরটা গুছিয়ে নিয়েছে কিংবা গোছাবার তাল করছে, সেই দেখবে সবচেয়ে ভালো ভালো কথা বলে। সে নিজেই তো ভেজাল। তো এরকম কথা বলতে বলতে আমরা দেখলাম কালো এই কথাটাও বলছে, যেটা আমি তোমাদেরকে বারবার বলি, যে দুনিয়ায় বাঁদর নাচিয়ে, এই কথাটা খুব যুক্তিযুক্ত, প্রচণ্ড যুক্তিযুক্ত। দুনিয়ায় বাঁদর নাচিয়ে যদি বেশি টাকা ইনকাম হয়, তাহলে MA পাস করা, বিএড করা, PhD করা ছেলেমেয়েরাও মনে রাখবে বাঁদর নাচাতে যাবে। 2-1জন ব্যতিক্রম বাদ দিয়ে ম্যাক্সিমামই বাঁদরই নাচাতে যাবে, কারণ বাঁদর নাচাতে বেশি টাকা ইনকাম। আমরা কেউ ডাক্তার হতে চেয়েছিলাম, কেউ মাস্টার, কেউ ব্যারিস্টার। যে ডাক্তার হতে চেয়েছিল সে যদি ব্যারিস্টার হয়ে যায় তার কোনো অসুবিধা নেই, যদি ইনকামটা ঠিকঠাক হয়। অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, 2-1জন ব্যতিক্রম। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অমলকান্তি কবিতা বললাম। তো আমরা ভান করি, ওই যে বললাম কালো বলেছে যে নিজেরটা গুছিয়ে নিয়েছে কিংবা গোছাবার তাল করেছে, তারই মুখে ভালো ভালো কথা শুনবে। খুব যুক্তিযুক্ত এবং বাস্তবধর্মী কথা। দুনিয়াতে টাকার খেলায় চলছে মূলত, শুধু বাকিগুলো ভান আর কিছুই নয়। তোমাকে যখন একটি ছেলে দেখতে আসবে, দেখবে তুমি কতটা ভালো দেখতে, এর থেকে অনেক বেশি মূল্যবান তোমার বাবার টাকাটা মনে রাখবে। তুমি দেখতে কুৎসিত অখাদ্য হও, কোনো অসুবিধা নেই, তোমার বাবা যদি কোটি কোটি কোটিপতি হয়, মনে রাখবে তোমার বিয়ে হবেই। দুনিয়ায় ওই বাঁদর নাচানটাই তখন মেন হয়ে যাবে। আমি এই যে তোমাদের শিক্ষকতা করছি, আমাকে যদি মিউনিসিপ্যালিটি ড্রেন পরিষ্কার করার চাকরি দেয় এবং সেই চাকরির জন্য যদি আমাকে 4 লাখ টাকা মান্থলি বেতন দেওয়া হয়, আমি কিন্তু যাব না, আমি যাব না। এই যে আমার কথা শুনে ভাবছো যে দারুণ কথা বলছে, আদৌ তা নয়, এটাও সেই ভান। আমি যাব না, আমি তখনই যাব যখন আমার জায়গার ইনকাম কমে যাবে, তখন আমি ওই চাকরিটাই করতে যাব। যখন আমার চাকরি বা আমার ক্ষেত্রের মধ্যে ইনকামটা 5,000 টাকা হয়ে যাবে মান্থলি, তখন মিউনিসিপ্যালিটি ওই ড্রেন পরিষ্কার করার ওই চাকরিটা যদি 4 লাখ টাকা বেতন হয়, আমি সেখানে মরিয়া হয়ে চেষ্টা করব ওইটা করার, এই ছেলে মেয়ে পড়ানো বাদ দিয়ে। কোথায় আদর্শ? আদর্শ আমরা ওইভাবে মাপকাঠি করি যে আমি কেন ছেলে মেয়ে পড়ানো ছেলে ওই মিউনিসিপ্যালিটি ড্রেন পরিষ্কার করতে যাব না, যাব না তো। কিন্তু যখনই আমারটা কমিয়ে দিচ্ছে, তখন আমি বলছি ওইটাই করা আদর্শের কাজ। তাহলে দুনিয়াতে টাকাটার মূল্য বেশি হয়ে যাচ্ছে না? দুনিয়ায় বাঁদর নাচি বেশি টাকা ইনকাম, প্ল্যাটফর্ম ঝাঁট দিয়ে বেশি টাকা ইনকাম যদি হয়, তাহলে বড় বড় প্রফেসররা, বড় বড় ডাক্তাররা তারা ওই ঝাঁট দিতেই যাবে, মনে রাখবেন। আমরা কালোর মধ্যে একটা বাস্তবধর্মী কথা সত্যি করেই পেলাম। তো কালো সে আসার সঙ্গে একটু রোমান্টিক কথা বলা শুরু করলো। তার কথার মধ্যেও কাব্যিকতা আছে, তার বাবার মতোই বাস্তবধর্মী কথা বলে, আবার কাব্যিকতাও করে।
তো সে বলছে স্পষ্ট কথার একটাই মানে, আর যে কথার একটাই মানে তাতে সংসারে কাজ চলে, মানুষের কাজ চলে না। ধরে নাও মানুষ যখন বলে জানলায় ওর মুখটা ভাসলো, তখন কি জানলাকে জল আর মুখটাকে নৌকা ভাবে? তো আশা তার কথা কিছু বুঝতে পারছে না। তারপর সে হাতগুলো দেখিয়ে আশালতাকে বলছে যে দেখো, এই দুটো হাতই সব, এই দুটো হাতই, এই দুটো হাত দিয়ে কাজ করে টাকা ইনকাম করতে হয়, এই দুটো হাত দিয়ে রান্না করে তবে খেতে পায়, এই দুটো হাত দিয়ে দেখো তোমাকে আদরও করা যায়। তো তখন আশা তাকে হঠাৎ বলছে যে পাগলামি করো না। যখনই সে বলছে পাগলামি করো না, তখন প্রসন্নর মাথাটা ঘুরে গেল। আশালতা কিন্তু রোমান্টিসিজম নিরিখে বলেছে, সে কিন্তু কোনো অন্যভাবে কিচ্ছু বলেনি, কিন্তু প্রসন্নর মাথায় ঢুকে গেছে আমার বাবা পাগল, তাহলে আমাকেও পাগল বলল। কালোর মাথায় ঢুকে গেছে যে আমার বাবা পাগল, আমাকেও পাগল বলছে। ও যখন ওর গায়ে হাত দিয়েছে তখন বলছে পাগলামি করো না, পাগলামি একটা সীমা আছে। তখন সে ভাবছে আমাকে পাগল বলছে, আমার বাবা পাগল, আমিও পাগল, তার মাথাটা গোলমাল হয়ে গেল। সে বলছে তুমি এখন যাও, এখন যাও ঘর থেকে। আশা তাকে বলছে যে রতনপুরের ছনু মল্লিকের বাপ আসবে আমাকে দেখতে আসবে, 1500 টাকা নগদ দেবে বলেছে। আমি কি দোকানে বিয়ে করব না, আমি বিয়ে করব না, আর আমি আর তোমার কাছেও আসবো না, আমি আসবো না তোমার কাছে, আর আমি কিন্তু চলে যাচ্ছি, আমি ওকেও বিয়ে করবো না, তোমার কাছেও আসবো না। কালো কিন্তু তবু তার দিকে ফিরে তাকাচ্ছে না। কালোর মাইন্ডে ঘুরছে আমার বাবা পাগল, আমি পাগল। আমরা এই অবস্থাতে আমরা দেখতে পাচ্ছি যে আশা তো চলে গেল। তো আশা চলে যাওয়ার পরেই কালো দৌড়ে গেল মায়ের কাছে। মা আমাকে বলো যে আমি জন্মেছি বাবা পাগল হবার আগে না পরে, বাবা পাগল হবার আগে না পরে। না বাবা, তুই তো বাবা পাগল হবার পরে জন্মাসনি, বাবা পাগল হবার অনেক আগে জন্মেছিস। মা তুমি ঠিক বলছো তো? হ্যাঁ রে, আমি ঠিক বলছি। কালো পাগলের মতো হয়ে যাচ্ছে। কালো চলে গেল, এই অবস্থায় প্রসন্ন ঢুকল। প্রসন্ন ঢুকে স্ত্রীকে বলছে জানো বড় বউ, তলোয়ার দিয়ে কেউ কখনো তরকারি কাটে শুনেছ? কোথায় গেছিলে তুমি? আমি গেছিলাম আশাদের বাড়ি। না কেন, তুমি ওদের বাড়ি কেন গেছিলে? না ওই যে ছন্নু মল্লিকের বাপ আসবে বিকেলে দেখতে আশাকে, তাই ওর মা ডেকেছিল আমাকে বিয়ে দেবে আশার ছন্নু মল্লিকের সঙ্গে, তো সেই জন্য ডেকেছিলাম, আমি গেছিলাম। তো তুমি ওখানে গেছিলে, তুমি কেন গেছিলে? তো তুমি গিয়ে বলতে পারলে না যে আশা তোমার ছেলেকে ভালোবাসে? তুমি সেখানে আশার মা বাবাকে বলতে পারলে না? তখন সে বলছে যে সতী তুমি কি পাগল হলে? আমি বলবো তাদের ঘরে গিয়ে যে আপনাদের মেয়েকে আমার ছেলের সঙ্গে বিয়ে দেন? আমি বলবো? আমি কেন বলবো? আমি গিয়ে বলিলাম যে তোমরা আমার ছেলের সঙ্গে বিয়ে দিও না বৌদি, আমার ছেলের সঙ্গে বিয়ে দিও না, কারণ আমার পাগলের বংশ, এই পাগলের বংশে বিয়ে দিলে তোমার মেয়ের সর্বনাশ হবে, আমার ছেলের সঙ্গে বিয়ে দিও না। তুমি এরকম কথা বললে সতী, যদি না বলি তাহলে কালো তো তাড়াতাড়ি বিয়ে করে আমাদেরকে আলাদা করে দেবে, তা সেইটা যত দেরিতে হয় ততই তো ভালো। আমাদের ছেলে আমাদেরকে তো বিয়ে হওয়ার পর দেখবে না, তাহলে সেই বিয়েটা যত দেরিতে হয় ততই তো ভালো, সেই জন্য বিয়েটা ভাঙিয়ে এলাম আমি। একদিক দিয়ে তুমি বলবে নির্মম, আবার আরেক দিক দিয়ে তুমি বলবে যে সত্যি মানুষ কোন জায়গায় পৌঁছে গেলে ছেলে যাকে ভালোবাসে সে বিয়েটা ভাঙিয়ে দিয়ে আসে, কারণ সে জানে আমাদেরকে বের করে দেবে ছেলে। তো এই কথা জানতে পারার পর কালো, তারপর আসার পর এই কথা জানতে পেরেছে। জানতে পারার পর কালো সে প্রথমেই এসে
প্রথমেই এসে ছেলে মেয়েরা একটা রিকোয়েস্ট করব তোমাদেরকে, যে জীবনে একটা নির্দিষ্ট বয়সে, যখন আমার মতো বয়সে পৌঁছাবে, তখন একটা রিকোয়েস্ট করব তোমাদেরকে, মনে রাখবে সব কিছু ছেলে মেয়েদেরকে দিয়ে দেবে না, নিজের জন্যে আলাদা করে রাখবে। তাহলে শেষ জীবনে কিন্তু হয়তো পস্তাতে হবে তোমাকে। বারে বারে ছেলের ইনকামে খাচ্ছ, সেইটা তোমাকে বৌমা বোঝাবে, ছেলেও বোঝাবে হয়তো বা, এবং সেইটাই বেশিরভাগ সংসারে হয়। মানুষ যখন কর্মক্ষমতা হারিয়ে ফেলে, তখন সংসার তাদেরকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। দেখো, কালো ফিরে এসে যখন জানতে পারলো যে আমার বাবা বিয়েটা ভাঙিয়ে দিয়েছে, তখন কালো বলছে যে সারা দিন রাত তোমাদের পিণ্ডি গেলাবার জন্য হন্য হয়ে মরে যাচ্ছে আমি, আর তুমি আমার সুখ দেখবে না? বুড়ো হারামজাদা, তোকে মেরেই আজকে শেষ করে দেবো আমি, তোকে পিণ্ডি গেলাচ্ছি না আমি। দেখো, কালো সে আজকের হিসেব করছে, আমি পিণ্ডি গেলাচ্ছি না। ওরে কালো, তোকে ছোটবেলা থেকে যে খাবারগুলো খেয়ে মানুষ হয়েছিস রে কালো, সেই খাবারগুলো কার টাকাতে এসেছিল রে? মানুষ এত অকৃতজ্ঞ, মানুষ এতটাই সংকীর্ণ যে এইটুকু দেখতে পায় আমি করলাম। তোকে ছোটবেলা থেকে যে বাবার টাকায়, যে বাবার যাত্রায় বিভিন্ন রং সাজার, বিভিন্ন অভিনয়ের ওই রং দিয়ে সেজে 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 অভিনয় করেছে কষ্ট করে করে, রাত জেগে জেগে, সেই টাকায় তুই যে মানুষ হলি রে কালো, বড় হলি, তা সেই টাকাগুলো হিসেব কে দেবে? না, আজকে কালো বলছে যে তোমাদেরকে পিণ্ডি গেলাচ্ছি না আমি। কালো মারিস না, তোর হাতে কুষ্ঠ হবে রে। কালো মারিস না, ওপরে ভগবান আছে। কালো মারিস না, বাবাকে মারতে নেই। কালো বাবার গায়ে হাত তুলছে। কি কঠিন অবস্থা! বাবা হয়ে ছেলের বিয়ে কখন ভাঙাতে যায়? কত ভালো লোক দেখো, তা সত্ত্বেও ছেলের বিয়ে ভাঙাতে যাচ্ছে। কারণ সে বলছে, সতী তুমি বয়স্ক মহিলা, তুমি কার বাড়িতে, লোকের বাড়িতে ঝিগিরি করবে তুমি? সেইটা আমাকে দেখতে হবে, তা সেটা যত দেরিতে হয়, তাই বিয়েটা ভাঙিয়ে দিলাম। তো ছেলে মারল। সতী তখন ছেলেকে প্রচণ্ড বকাবকি করলো এবং বলল, তুই এরকম করলে আমরা চলে যাব। তা তখন প্রসন্ন সতীকে বলছে, জানো সতী, আমাদের বাড়িতে না একটা বিধবা আমাদের বাড়িতে রান্না করত। আমাদের বাড়িতে এক বিধবা রান্না করত। সে দিনরাত ওই রান্না নিয়েই থাকতো, তাকে পিসি বলতুম। তো বড় হয়ে জানতে পারলাম সে সত্যি সত্যি আমার বাবার আপন বোন, সেটা বিধবা। তো একদিন ওই পিসি সে বসে আছে, আর বাড়িতে কেউ নেই, আমি একা ছিলাম। তো পিসিকে আমি তাকিয়ে থাকি, দেখছি যে এরও একদিন বিয়ে হয়েছিল, এও একদিন পুতুল খেলেছিল ছোট্টবেলায়, এরও বিয়েতে আলো জ্বলেছিল, এরও বাসর ঘর হয়েছিল। আর আজকে সেই সাদা চুল নিয়ে সাদা থান পরে বসে আছে। এর আগে কোনো দিন এরকম করে জীবনটাকে ভাবিনি। ওই পিসিকে দেখে বুঝতে পারলাম আমাদের সবারই তো এরকম দিন একদিন না একদিন আসবেই। তো সতী, তখন আমি সেই ভাবনা থেকে আজকেও আমার মনে হচ্ছে তোমাকে দেখে, যে আমি মরে গেলে ওই আমার ওই পিসির মতো তুমি তো সাদা থান পরে বসে থাকবে। সত্যি জীবনটা কত বিচিত্র, জীবনটা কত বৈচিত্র্যময়। আমরা এই পর্বে এসে এইটুকু বুঝতে পারছি যে প্রসন্নর খুব কষ্ট হচ্ছে, ছেলে মেরেছে তো। সতীর খুব কষ্ট হচ্ছে, ছেলে মেরেছে তো। এখন আর প্রসন্ন তোর যাত্রা ডাক পায় না।
ঠিক সেই মুহূর্তেই প্রসন্নর সেই বন্ধু, যার সঙ্গে সে যাত্রা করতো এবং যে মেয়েদের ভূমিকা অভিনয় করতো হরিসাধন, যে নায়িকার ভূমিকা অভিনয় করতো হরিসাধন, সে হরিসাধনকে এখন আর তার ছেলে যাত্রা করতে দেয় না। ছেলে মেয়ের একটি কথা তোমাদেরকে বলি, যে তুমি যদি প্রচুর টাকা জীবনে একটা পর্বে ইনকাম করো, আর তোমার বাবা যদি ঝালমুড়ি বিক্রি করে, আর একটা সময় চাকরি বাকরি পেয়ে প্রচুর টাকা ইনকাম করছো, তো তখন ওই বাবাকে বাবার কাজটা করতে দাও, বাবার কাজটা নষ্ট করো না। দেখবে অনেক ছেলে কি করে, নিজেদের স্ট্যাটাস বজায় রাখার জন্য বাবাকে তখন বাবার ওই কাজটা না করতে দিয়ে একটা বড় ফ্ল্যাট নিয়ে সেই ফ্ল্যাটের হাইফাই একটা রুমে বসিয়ে দেয়, আর সামনে একটা বিশাল টিভি চালিয়ে দেয়, নিয়ে বাবারটাকে শেষ করে দেয়। একদম হরিসাধনের অবস্থা তাই। হরিসাধনের ছেলের নাম সুবল। সুবল বাবাকে কি বলেছে জানো? হরিসাধনকে তো রটিয়ে দেয়নি যে সে পাগল হয়েছে, তাহলে হরিসাধন তো অভিনয় করতে পারত। হরিসাধনকে অভিনয়টা ছাড়িয়েছে তার নিজের ছেলে সুবল। কেন জানো? ছেলে বলছে যে বাবা, আমি প্রতিষ্ঠিত, আমার ভালো টাকা ইনকাম, আর তুমি আমার বাবা হয়ে ওই যাত্রায় রং টং মেখে মেয়ে সাজবে, এটা আমার সমাজের যে স্ট্যান্ডার্ড সেইটা কতখানি নিচু হয় বলো তো বাবা। ওই বাবার মেয়ে সাজার টাকাতেই ছেলের হরলিক্স এসছে, কিন্তু ওই বাবার মেয়ে সাজার টাকাতেই, যাত্রার মেয়ে সাজার টাকাতেই ওই হরিসাধনের ছেলে সুবল কিন্তু মানুষ হয়েছে। আগে সেই ছেলে বলছে আমার সম্মান লাগে তোমার এই যাত্রায় মেয়ে সাজাটা। হরিসাধনকে মেরে ফেললো ছেলেটা। তুমি বলবে কেন স্যার? কারণ হরিসাধনের তার ব্যক্তির মননের তৃপ্তি কোথায়? যাত্রা করে। একজন বাউল গায়কের তৃপ্তি কি? বাউল গান করে। একজন মাটির কোঠরা বানাচ্ছে, মাটির ভাঁড় বানাচ্ছে, তার তৃপ্তি কোথায়? মাটির ভাঁড় বানিয়ে য টাকা ইনকাম হোক, তার তো এটাই শিল্প। একজন চাষির তার তৃপ্তি কোথায়? মাঠে চাষ করে। কিন্তু তাকে যদি কর্মহীন করে দেওয়া হয়, কর্মহীন করে ঘরে যদি বসিয়ে রাখা হয়, তাহলে সে তো মরে গেল। হরিসাধনকে তার ছেলে সুবল মেরে ফেলল মননে, শরীরই সে টিকে আছে কোনো রকমে। কারণ হরিসাধনকে এখন তার নাতনিদেরকে সামলাতে হয়। যে হরিসাধন যাত্রা স্টেজে চেপে অভিনয় করেছে, কত কত হাততালি পেয়েছে, কত অভিনয় তার সাধনা ছিল, এখন তার কাজ হচ্ছে ছেলের মেয়েদেরকে, ছেলের যে বড় মেয়ে এবং ছোট মেয়ে, দুটো মেয়ে আছে, সেই মেয়েগুলোকে সামলানো, তাদেরকে বিকেলবেলা বেড়াতে নিয়ে যাওয়া, তাদেরকে দেখভাল করা, এইগুলো তার দায়িত্বের মধ্যে পড়ে। হরিসাধনকে শেষ করে দিল। সেই হরিসাধন আজকে প্রসন্নর কাছে এসেছে। কেন এসেছে না, হরিসাধনের কাছে যাত্রার এক অধিকারী মাধব গড়াই এসেছিল। মাধব গড়াই হরিসাধন কাছে এসেছে কারণ মাধব গড়াই দলের মদন বলে একজন, যে অভিনয় করছিল চাঁদের ভূমিকায়, সেই মদন সে হঠাৎ দল থেকে পালিয়ে গেছে অন্য জায়গায় অভিনয় করতে। তাই হঠাৎ দল বিপদে পড়ে গেছে। আসানসোলের কাছে চিনাসুর বলে একটা জায়গা আছে, আসানসোলের কাছে সুতানুটি, সেই সুতানুটি পর চিনাসুর বলে একটি জায়গা আছে। ওই যে বললাম তোমাকে, অজিত বন্দ্যোপাধ্যায় এই এলাকার সব কিছু জানতেন। তো সেখানে পালা আছে, দুরাত পালা আছে, সেই দুরাত পালা আছে, অথচ যাত্রার নায়কই নাই, মদন পালিয়েছে। তো সেই জন্যে যাত্রার অধিকারী যে, মানে যাত্রার যে মালিক, সেই মাধব গড়াই এসেছে হরিসাধনের কাছে, যে আমাকে এই যাত্রা বাঁচিয়ে দিন, আপনি তো অভিনয় এখন করেন না, কিন্তু আমাকে বাঁচান এই দুরাত, কারণ আমার বুকিং হয়ে আছে, আপনি যদি অভিনয়টা না করেন তাহলে আমি বড় বিপদে পড়ে যাব। তো হরিসাধন তো চাঁদের ভূমিকা অভিনয় করেনি কখনো। হরিসাধন বলছে দাদা থাকতে আমি চাঁদের ভূমিকা, আমি তো মেয়েদের ভূমিকা অভিনয় করেছি,
আমি তো আর নায়কের ভূমিকা অভিনয় করিনি কখনো, তো আমি কি করে অভিনয় করব? তো সে তখন বলছে আমি দাদাকে বলে দেখছি। দাদা মানে আমাদের বড়বাবু বা বাবু মশাই প্রসন্নকে। তো মাধব গড়াই তখন বলছে উনি কি রাজি হবেন, উনি কি রাজি হবেন? তাই প্রসন্নকে রাজি করানোর জন্য প্রসন্নকে ছেলে যখন মারল, সেই অবস্থায় প্রসন্ন হাতে চাঁদ পেল। কারণ মাধব গড়াই সে হরিসাধনকে বলেছে উনি কি রাজি হবেন, তাই হরিসাধন এসছে প্রসন্নকে রাজি করাতে। হরিসাধন প্রসন্নর অত্যন্ত আপন লোক। হরিসাধনের সঙ্গে প্রসন্নর কথা হচ্ছে এবং সে অনুযায়ী আমরা দেখলাম যে প্রসন্ন হাতে চাঁদ পেল। কারণ প্রসন্নকে তো পাগল বলে রটিয়ে দেওয়া হয়েছে, তাকে তো তাড়িয়ে দেওয়া হয়েছে। সেই প্রসন্ন তার কাছে মাধব গড়াই এলো এবং বলা হলো যে আপনি চলুন আমাদের সঙ্গে, আপনার যে সমস্ত যাত্রা করার জন্য যে টাকা পয়সার দরকার সেগুলো আমার দল আপনাকে দেবে এবং আমাদের দুরাত যাত্রা আছে, সেই দুরাত যাত্রা আসানসোল স্টেশনে নামতে হবে। স্টেশনে নেমে আমরা যাব ওই আসানসোলের আমরা আমাদের ওই সম্মানী বাবদ আপনাকে 40 টাকা ধরে দেবো, 40 টাকা দেব। আর মুকুন্দপুরেও আমাদের আছে, আর তার বিরাটগাঁয়ে আছে। তাহলে মুকুন্দপুর বিরাটগাঁ এই দুটো জায়গায় আমাদের আছে। আসানসোলে গিয়ে নামতে হবে, তারপর প্যাসেঞ্জার ট্রেনে চাপতে হবে, নিয়ে মধুরতটি যেতে হবে, সেখান থেকে গরুর গাড়ি করে চিনাসুর যেতে হবে, আর চিনাসুর থেকে গরুর গাড়ি করে আমাদেরকে যেতে হবে। তা প্রসন্নর তার ভিতরের সেই শিল্পী প্রসন্ন জেগে উঠল। তখন সাপুরের বাঁশি বাজতে আরম্ভ করলো। সাপুরের বাঁশি মনে রাখবে, সাপুরে দেখবে বাঁশি বাজায়, আর দেখবে সাপটা দেখবে ঝাঁপির মধ্যে সে এদিক ওদিক করে ঝাঁপি থেকে বেরোনোর জন্য। সাপুরে যখন বাঁশি বাজায় সাপটা দেখবে ফনা তোলে ওপর দিয়ে ওঠে। তাহলে সাপুরের বাঁশি বাজলো ইজিগল টু মাধব গড়াই তাকে ডাক দিল, চলুন আপনি চাঁদ সওদাগরের ভূমিকা অভিনয় করবেন। আর সাপ ফনা তুলছে মানে তার শিল্পী সত্তা আবার জায়গা পেল। এতদিন ঘরে থেকে থেকে পাগল বলে চিহ্নিত হয়ে সে কেউ একটা ঝাঁপিতে ঢুকে গেছিল। তাই নাটকের মধ্যে উল্লেখ আছে সাপুরের বাঁশি। সাপুরের বাঁশি বাজলো ইজিগল টু মাধব গড়াইয়ের বাঁশি বাজলো। চাঁদ সওদাগরের ভূমিকা অভিনয় করার চান্স পেল। প্রসন্নর কত আনন্দ, প্রসন্নর কত আনন্দ। সে আবার তার শিল্পী জগতে ফিরে যাবে, সে প্রমাণ করে ছাড়বে সে পাগল নয়। তো আমরা দেখলাম প্রসন্ন চলে গেল এবং সে প্রসন্ন অভিনয় করতে চলে গেল। এদিকে হরিসাধন তাকে বলেছে তুমি ফিরে এসো অভিনয় করে, আমার আর ভালো লাগছে না, আর তুমিও ভালো নেই জানি আমি, চলো আমরা দুজন মিলে আবার নতুন করে দল করি না, আমরা দুজন মিলে আবার দল করব, আবার অভিনয় করব, আমরা দর্শককে মাতোয়ারা করে দেব, চলো আমরা আবার অভিনয় করব, তুমি ফিরে এসো খালি অভিনয় করে। কারণ এই অভিনয় তো মাত্র 2 রাতে। তো প্রসন্ন অভিনয় করতে গেল। সে অভিনয় করতে গিয়ে অভিনয় এত ভালো হয়েছে যে তারপর প্রসন্নকে বা তার দলকে আরও একটা জায়গায় অভিনয় করার জন্য নিয়ে গেছে। অর্থাৎ আমরা পেলাম মুকুন্দপুরে অভিনয়, আমরা পেলাম বিরাটগাঁয়ে অভিনয়, আর তারপরে একদম প্রেসিডেন্ট এসছিল সেখানকার, সেই কি বলবো যে সেই এলাকার প্রেসিডেন্ট এসে, ওই বড়মোহনপুরের প্রেসিডেন্ট, ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট এসে বুকিং করে গেছে যে আমাদের ওখানে যাত্রা হতে হবে, এত ভালো যাত্রা হচ্ছে। তাহলে 3 রাত হয়ে গেল, 2 রাতের অভিনয় জায়গা 3 রাত। কোথায় প্রসন্ন পাগল? প্রসন্ন পাগল তাহলে তো যাত্রা স্টেজে অভিনয় করছে কি করেছে? সেই পুরনো অভিনয় সে করে এসছে, ভালোবেসে অভিনয় করেছে এতদিন, সেই পুরনো চাল ভাতে বাড়ে বলেছি আমরা, সেই অভিনয়ে মাত করে দিল। আমরা বলবো প্রসন্ন অভিনয় করে ফিরে আসছে, আর বাড়িতে দুশ্চিন্তা করছে, আর কালোর কষ্ট হচ্ছে,
বাবাকে মারলাম, বাবা কি ফিরবে না? মানে ফেরার কথা তো একদিন আগে, কি করে ফিরবে? আবার তো বুকিং হয়ে গেছে। এদিকে বাড়িতে সতী এবং কালো প্রচণ্ড দুশ্চিন্তা করছে যে মানুষটাকে তো ছেলে মারলো, তারপর তো মানুষটা যাত্রা করতে চলে গেল। তখন কালোরও খারাপ লাগছে, আমি বাবাকে মারলাম এই হাতে, মা আমি কি পাপ করলাম? মা বাবা আমাকে অভিশাপ দেবে, মা আমি মদ খাই বলে আমি বাজে, কালো মদ খায়। তো এই কথা হতে হতে সতী কালোকে বলল, যা স্টেশনে গিয়ে দেখায় বাবা যদি সন্ধ্যের ট্রেনে নামে। এই অবস্থাতে কি হয়ে গেছে, হরিসাধন মারা গেছে। হরিসাধন মারা গেছে, আর হরিসাধন মৃত্যু হয়েছে, আর প্রসন্ন স্টেশনে নেমেছে। স্টেশনে নেমে প্রসন্ন খবর পেয়েই হরিসাধনের বাড়িতে চলে গেছে। তখন হরিসাধনের তার ডেড বডি নামানো আছে। আর সেই অবস্থাতে কালো বাবার কাছে গিয়ে দেখছে বাবা চলে এসেছে। বাবা এসে দেখছে পাগলের মতো কাঁদছে হরিসাধনকে জড়িয়ে ধরে। তখন কালো গিয়ে বাবা বলে যখন ডাকছে, তখন প্রসন্ন ভয় খেয়ে গেছে। কালো, আমাকে এইখানে মারিস না, কালো আমাকে এখানে মারিস না, এখানে অনেক লোক রয়েছে রে। তার মানে এখানে হরিসাধন মারা গেছে, তো আমার খুব কষ্ট হচ্ছে তো কালো, তাই এখানে মারিস না, আমাকে বাড়িতে মারবি, এখানে মারিস না কালো, অনেক লোকজন রয়েছে তো। মানুষের এমন দিনকে আসতেই হয় যখন মানুষ সময়ের সঙ্গে মোকাবেলা করে আর পারে না, যখন সময় মানুষকে গ্রাস করে নেয় আস্তে আস্তে, তখন মানুষ সে দাস হয়ে যায় আত্মজের কাছে। তাই ছেলের হাতে পড়ে পড়ে তাকে মার খেতে হয়। প্রসন্নকে আজ কালো ধরে ধরে মারে, তাই সেই ভয়টা বাবার রয়ে গেছে। তার বন্ধু মারা গেছে, তা সত্ত্বেও সে বলছে কালো এখানে মারিস না আমাকে, লোকে কি বলবে রে, তোর নামে বদনাম হবে। আমরা দেখলাম তারপর প্রসন্ন ফিরে এলো বাড়িতে। প্রসন্ন ফিরে আসার পর দেখা গেল প্রসন্ন ছেলের জন্য, স্ত্রীর জন্য, আশালতার জন্য, সবার জন্য পোশাক এনেছে, সবার জন্য সব কিছু নিয়ে এসছে। কালো সে বাবার কাছে ক্ষমা চাইছে, বাবা আমাকে ক্ষমা করে দাও। তারপর প্রসন্ন স্ত্রীর সঙ্গে কথা বলছে, তার অতীত জীবনের কথা। জানো প্রসন্নর সঙ্গে সতীর কি করে বিয়ে হয়েছিল না? প্রসন্ন তারা একটি গ্রামে যাত্রা করতে গেছিল। তা সেই গ্রামে তাদের একটি পালা ছিল, সেই পালার নাম হচ্ছে মহিষাসুর পালা। তো প্রসন্ন রক্তাসুর সেজেছিল। আর সেই গ্রামে ঢুকেই প্রসন্নর লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়ে যায় সতীর সঙ্গে। মানে সতীকে প্রসন্ন দেখে ফেলে, দরজায় দাঁড়িয়েছিল, ওই যাত্রা দলের লোক ঢুকছে, প্রসন্ন সতী দাঁড়িয়েছিল। তো প্রথমে সতী প্রসন্নকে বিরাট ভালো লেগেছে তা নয়, তারপর রক্তাসুর পালা হলো। তারপর সতী আগের দিনে যখন গ্রামে ওরকম করে যাত্রাপালা যাত্রা হতো, তো যাত্রার লোকেরা কি করতো, যাত্রায় লোকেদের পালি হতো, এক একজনের বাড়ি থেকে খাবে, এক একটা যাত্রা লোক এক একটা বাড়ি থেকে খাবে, এইভাবেই যাত্রা হতো। তো সতীর বাবা বলল যে ছেলেটা রক্তাসুর সেজেছিল ও আজকে আমাদের বাড়িতে খাবে। তো প্রসন্ন গেল সতীদের বাড়িতে, সেখানে গেল, স্নান করলো। তো প্রসন্ন তো একটা লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়ে গেছে সতীর প্রতি, সেই টান তো রয়েই গেছে। তারপর খেতে বসলো, এটা ওটা গল্প করতে করতে একটা সময় জানতে পারলো যে প্রসন্ন মানে কি বলবো, যে তার যে ওই গল্প করতে করতে তারা জানতে পারলো যে প্রসন্ন তার ওই মামির, তার দিদির না বোনের ছেলে হচ্ছে প্রসন্ন। ফলে আরও কি হয়ে গেল, তাদের কথাবার্তা বা আরও সম্পর্কটা কাছাকাছি হয়ে গেল। এরপর আরেকটা ঘটনা ঘটল। আরেকটা ঘটনা কি, এমনি তো একটা সম্পর্ক বেরোলো, আরেকটি ঘটনা ঘটল। সেটি হচ্ছে যে হরিসাধনের
তার জ্বর চলে এসেছিল, ফলে হরিসাধনকে সারা রাত জুড়ে সেবা করল সতী, সতীর মা, সতীর বাবা প্রসন্ন। তারপর একটা সময় পর সতীর বাবা ঘুমিয়ে গেল, সতীর মা ঘুমিয়ে গেল, জেগে রইল প্রসন্ন এবং সতী দুজন মিলে সেবা করলো, আর তাদের দুজনের মধ্যে আরও সংযোগ বেড়ে গেল। তো এই অবস্থাতে যখন তারা সবাই বুঝে গেল এরা একে অপরকে ভালোবেসে ফেলেছে, তখন একেবারে কথা দিয়ে গেল যে ওই নতুন গায়ের পালা শেষ করে এসে বিয়ে করে নেবে, একদম বিয়ে হয়ে যাবে, প্রসন্ন বিয়ে করে নেবে, এরপর একটা গায়ে পালা আছে সেই পালাটা শেষ করে সেই বিয়ে করে নেবে, একদম বিয়ে হয়ে যাবে। তো সেই বিয়ের রাতে সতী সেজে বসে আছে, বর আসছে না। আর তোমরা জানো কারো সর্বনাশ, কারো তখন পৌষ মাস হয়, সেটা হচ্ছে আশেপাশের প্রতিবেশী, তারা তখন মুচকে মুচকে হাসছে যে আচ্ছা বিয়ে হলো, সে তো আর আসবে না, যাত্রা লোক তো, সব যাত্রা লোক কি আসে, ও ভাওতাবাজি দিয়ে পালিয়েছে। যখন অনেকে ঘুমিয়ে পড়ল, যখন সবাই হতাশায় ভুগছে, সেই অবস্থায় গভীর রাত্রে একেবারে সে নতুন গায়ের পালা শেষ করে একদম যাত্রার পোশাকে পুরো যাত্রা দল এসে ঢুকলো প্রসন্নর বিয়ে দিতে। এ বড় আর বেদনাময় পরিস্থিতির মধ্য দিয়ে বড় আনন্দকর মুহূর্ত। তো প্রসন্নর এইভাবেই তার বিয়ে হয়েছিল। তারপর তো কালব জন্মের কথা আমরা বলেছি। সে অতীত বড় প্রফুল্লময়, সে অতীত বড় মধুময়। প্রসন্ন যত দূরেই যাত্রা করতে যাক না কেন, তবু কিন্তু সতী জানতো যে প্রসন্ন আমাকে কত ভালোবাসে, এবং আমি তাকে না পেয়েও আমি জানি সে আমার, আর সে আমাকে সবসময় না পেয়েও সে জানে যে আমি তার। কিন্তু আজকে তারা যে অবস্থায় আছে ছেলের কাছে থেকে, সেটা বড় বেদনাদায়ক। তাই প্রসন্ন এখন সতীকে বলছে, সতী আবার তো বেকার হয়ে গেলাম, আবার তো ছেলের হাতে মার খেতে হবে, আবার তো সেই এক জীবন। আমি যে 3 রাত যাত্রা করলাম সতী, সেখানে আমি 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 আমাকে ফিরে পেলাম, আমার কর্মের মধ্য দিয়ে আমাকে ফিরে পেলাম, কিন্তু আবার তো সেই বেকার, আবার ছেলের হাতে পড়ে পড়ে মার খাওয়া। এই অবস্থায় কথা বলছে স্ত্রীর সাথে, এই অবস্থায় একজন ব্যক্তি এসে ঢুকল, সে আর একটা যাত্রা দলের অধিকারী। সে বলল যে আমরা উত্তর ভারত যাত্রা করতে যাচ্ছি, আমি রয়্যাল সদানন্দ অপেরার এখন আমি মালিক, আপনি আমাকে হয়তো চিনতে পারছেন না। আপনি যখন যাত্রা করতেন তখন বাঁশি বাজাতাম, যে বাঁশি বাজাতো সে এখন যাত্রা দলের মালিক হয়ে গেছে। ওই যে বললাম যে কালীকৃষ্ণ খুব স্ট্যান্ডার্ড নয়, সেই জন্যে সে বাঁশি বাজাতে বাজাতে ওই রকম জায়গায় চলে গেছে, মানে সে গুণীজনের গুণ বোঝে না। তো প্রসন্ন বলছে, আমি তো এই যাত্রা করে এলাম, মানে এই তো 3 রাত যাত্রা করে ফিরলাম আজকে, আমি কোনো পোশাক চেঞ্জ করিনি, এই অবস্থাতে আমি কি করে যাব? না বলছে আমাদের দল রেডি, আমরা যাচ্ছি। তো আমি শুনলাম যে আপনি মাধবগড়া দলে অভিনয় করতে গেছিলেন, খুব ভালো অভিনয় হয়েছে, তাই আমি চাইছি যে আপনি আমাদের সঙ্গে চলুন। আমাদের অনেকগুলো যাত্রা হবে, সেই যাত্রায় আপনি অভিনয় করবেন। তো রক্তের প্রতিদান, হাসনুহানা, চাঁদ সদাগর, এই সমস্ত অভিনয় হবে। নর্থ বেঙ্গলে যাচ্ছি আমরা, পুরো দল আমরা যাচ্ছি, আপনি গেলে তাড়াতাড়ি রেডি হয়ে যান। তো প্রসন্ন তখন জিজ্ঞেস করছে, আমার তাহলে কি অভিনয় হবে, আমি কি অভিনয় করব চাঁদ সদাগরে? না, চাঁদ সদাগরে আপনি গোদামালার অভিনয় করবেন। গোদামালা হচ্ছে চাঁদ সদাগর এই নাটক, এই যাত্রায় একটা ছোট্ট অভিনয়, কমিক রোল, কমেডি রোল, খুব ছোট্ট। আর কোথায় চাঁদ সদাগর অভিনয়? প্রসন্ন 3 রাত চাঁদ সদাগর অভিনয় করে এলো, আর কালীকৃষ্ণ তাকে বলছে আপনি আমাদের সঙ্গে চলুন, আপনি যাত্রা করে এসছেন এবং ভালো যাত্রা করেছেন, খবর পেয়েছি, আমাদের সঙ্গে চলুন। কিন্তু তাকে অভিনয় দেব বলছে গোদামালোর। ভাবতে পেরেছ? তখন প্রসন্ন বলছে স্বগতোক্তি সুরে, হে কাল, হে মহাকাল, নায়কের সাজ খুলে ফেলে দিয়ে মুখে কত বলি রেখা এঁকেছ যে আমাকে চাঁদের জায়গায় আজকে ওই কমেডি রোল, ওই কমিক রোল, ওই বিদূষকের চরিত্র মানায়, আমাকে গোদামালো।
তবু প্রসন্ন যাবে। নাই মামার চেয়ে কানা মামা ভালো। যে ছেলেটা এমএ পাস করেও চাকরি পাচ্ছে না, তার একটা স্কুলে প্যারা টিচার ভালো। যে ছেলেটা এমএ পাস করে পিএইচডি করেও চাকরি পাচ্ছে না, তার একটা কলেজে স্যাটের চাকরি করা ভালো। তবু তো ছেলে মেয়েদেরকে গিয়ে পড়াতে পারবে, টাকাটা খুব কম হলেই বা। কারণ সেখানে তো গোদামালের অভিনয় করতে 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 একদিন তো চাঁদের অভিনয় জুটলেও জুটতে পারে। এখানে তো কালোর হাতে মার খেতে খেতে মরবে। তাহলে সেখানে গোদামালে অভিনয় করলে তো টাকা কিছু পাবে, সেই টাকা পাঠাবে। ফলে ছেলে সতীকে মারবে না, ফলে ছেলে মাকে অপমান করবে না, ফলে ছেলে মাকে বের করে দেবে না, কারণ প্রচণ্ড টাকা পাঠাবে। দুনিয়ায় বাঁদর নাচে যদি বেশি টাকা ইনকাম হতো, তো লোকে বাঁদরই নাচাতে যেত। তাহলে প্রসন্ন আজকে গোদামালের চরিত্র অভিনয় করতে যাবে, কারণ তাকে হিসেব করতে হচ্ছে যে ছেলের হাতে পড়ে পড়ে মার খাওয়ার থেকে আমার অভিনয় করতে যায় ভালো। তাতে না জুটলো চাঁদের অভিনয়, না জুটলো নায়কের অভিনয়, জুটলো 2-3 সিনের কমেডি রোল বা বিদূষকের রোল, আমি যাব, কারণ টাকা তো দেবে তারা। প্রসন্ন সতীকে বলল, সতী আমি যাব। সতী বলল, কি বলবো তোমাকে? ওরা আমাকে চাঁদ সদাগরের যাত্রায় কি পার দিতে চেয়েছে জানো? সতী বলছে, তুমি ভালো করে কাজ করলেই আবার চাঁদ সাজতে পারবে। এই হচ্ছে সতী, তুমি ভালো করে কাজ করবে তাদের সাথে, গোদামালের চরিত্রটা দারুণভাবে করবে তুমি, একদিন দেখবে তোমার চাঁদের অভিনয় জুটবে। এটা স্ত্রী বলছে তাকে। আমি চলে গেলে তুমি বড় একা হয়ে যাবে। না, তুমি যাবে আর আমি জানলার ধারে বসে থাকব, সেই তোমার আসার পথে আগে যেমন থাকতাম। আমি বর্ষার জন্য জানলার ধারে দাঁড়িয়ে থাকব পুরানো কালের মতোই, অনেক দিন ধরেই, অনেক কাল ধরেই, অনেক সময় ধরেই। এই দাঁড়িয়ে থাকাটা তো মার খাওয়াচ্ছে অনেক ভালো, তা নয়? আমরা দেখলাম সওদাগর নৌকা ভাসাও, কালীকৃষ্ণ বলছে সওদাগর নৌকা ভাসাও, মানে চলো ভাই এগিয়ে যায়। তার মানে শিল্পী তুমি অভিনয়ে থাকো, চাষি তুমি চাষটা করো, ওগো টোটোওয়ালা তুমি টোটোটা চালাও, তোমার ছেলে এরোপ্লেনে পাইলট হতে পারে, টোটোটা চালানো ছাড়ো না, কারণ তুমি কাজ থেকে সরে যাওয়া মানেই তুমি শেষ। সওদাগর নৌকা ভাসাও। সেই জন্যই তোমাদেরকে আমি বারবার বলি, দেখবে কর্মের মধ্যে থাকো, মনে রাখবে তোমার কর্মই হোক তোমার ধর্ম। কারণ এই কর্ম গেল মানেই কালোর হাতে কালো কালো মার খাওয়া। এই কর্ম গেল মানেই সংসার তোমার দিকে ফিরেও তাকাবে না। তাই যতদিন কর্ম করার ক্ষমতা আছে ততদিন কর্ম করে যেতে হবে। দেখো প্রসন্ন সে এই বয়সে উত্তর ভারত যাচ্ছে কেন না, সে এখনো পারবে, এখনো সেই মনের জোর এবং শরীরের তার অবশ্যই তার সেই মনের জোরের সঙ্গে শরীরের তার ক্ষেত্র রয়েছে বলেই সে জানে আমি এখনো পারবো। যদি না যায় তাহলে আমি শেষ হয়ে যাব। তাহলে পুরো শেষ হয়ে যাওয়ার থেকে গোদামালের চরিত্র তো অনেক ভালো। এই যে শিল্পী সত্তার উত্তরণ, এই যে একজন শিল্পীকে 2 নম্বরই ধান্দাবাজি, সব টকি থিয়েটারে এসে মেয়েরা যাত্রা করতে এসে, সে সমস্ত নকল অভিনেতা যাত্রা করতে এসে তাকে বদনাম দিয়ে যে নামিয়ে দিল, সেখান থেকে শিল্পী আবার উঠবে, তার সে উচ্চাসন সে পাবেই। এই প্রতিজ্ঞা তার, এই সাধনা তার। সেই জন্যই আমাদের নাটকের নাম হচ্ছে সওদাগরের নৌকা। সওদাগর নৌকা থামাবে না, যতই মনসা ডিস্টার্ব করুক, যতই মনসা তার 6 সন্তানকে মেরে ফেলুক, তবু চাঁদ সওদাগর মনে রাখবে, তার ব্যক্তিত্বের জোরে চাঁদ সওদাগর মনে রাখবে, তার এই নৌকা চালানোর ওই বাণিজ্যের জোরে চাঁদ সওদাগর সে কিন্তু বেঁচে থাকবে। তার ওই নৌকা চালানোর মধ্য দিয়ে তার 6 সন্তানকে মেরে মনসা বড় হয়নি, চাঁদ সওদাগর মাথা উঁচু করে বেঁচে আছে। ফলে মনসা সে গায়ের জোরে, মনসা মনে রাখবে সে শক্তির জোরে মনসা চাঁদ সওদাগরকে হারিয়েছে, আর চাঁদ সওদাগর ব্যক্তিত্বের জোরে জিতেছে কার কাছে? মনসার কাছে। ফলে চাঁদ হেরেও এখানে জয়ী, চাঁদ এখানে
হেরেও জয়ী, আমরা বলবো চাঁদ সওদাগর হেরেও জয়ী হয়েছে। আমরা এখানে বলবো যে প্রসন্নকে তোমরা যাত্রা থেকে সরিয়ে দিয়েছিলে, আজকে গোদামালর চরিত্র অভিনয় করেও চাঁদ সওদাগরের 6খানা ছেলে চলে গেছে, 1খানা ছেলে বেঁচে আছে, সে 1খানা ছেলে আবার মারা গেছে। মনে রাখবে তবু চাঁদ সওদাগর সে কিন্তু নৌকা কিন্তু ছাড়েনি, তার বাণিজ্য কিন্তু ছাড়েনি। আমরা এখানে বলবো যে প্রসন্ন তার মানসিকতায় মনে রাখবে সে অভিনয় সত্তা কিন্তু সে ত্যাগ করেনি, তাই আজকে গোদামালার অভিনয় পেয়েও সে অভিনয় করতে যাচ্ছে। কারণ নৌকা যে শিল্পীকে ভাসাতেই হবে, শিল্পীর নৌকাটা থেমে গেলেই তো জীবন শেষ। আমরা বোঝানোর চেষ্টা করলাম তোমাদেরকে, প্রসন্ন চরিত্র বুঝতে পারলে, শিল্পী সত্তার উত্তরণ বুঝতে পারলে, তোমরা ঘরে আটক হয়ে গেছিল সেই শিল্পী সত্তা কি করে বেরুলো। আমরা সতীত্ব দেখালাম, আমরা আসলতা কত ভালো মেয়ে দেখালাম, যে সে চায় না যে কালো আলাদা হয়ে যাক, সে বড় বোঝায় কিন্তু কালো বোঝে না, তার মানে ছেলেটা বদমাইশ। আবার কালোর অনুশোচনা যে আমি ভুল করেছি, শেষে সে বুঝলো যে আমি ভুল করেছি, বাবা কেন ঠিক হয়নি, বাবা আবার অভিনয় করতে চলে যাচ্ছে। মানে বাবা কত আঘাত পেয়েছে ছেলের কাছে, যে বাবা আবার নর্থ বেঙ্গল অভিনয় করতে চলে যাচ্ছে সামান্য একটা গোদামালোর চরিত্র অভিনয় পেয়েও। আমরা এখানে বলবো যে সেই নিরিখে আমরা দেখলাম হরিসাধনের চরিত্র, সে মারা গেল, মনে রাখবে বুকের হার্ট অ্যাটাকে মারা গেল। এই জন্যে মারা গেল, তার ছেলে তাকে মেরে যাওয়ার জন্যে দায়ী। সুবল তার ছেলে, কারণ লোকটাকে নিজের মনে যেখানে তৃপ্তি সেই জায়গাটা তাকে পেতে দিল না। আমরা এখানে বলবো যে একজন শিল্পীকে মেরে ফেললো, হরিসাধনকে মেরে ফেললো, সে আরেকজন শিল্পীর সঙ্গে যাত্রা দল গঠন করবে সে ঠিক করেছিল, স্বপ্ন দেখেছিল, কিন্তু আরেক শিল্পী মনে রাখবে মারা যায়নি। এক শিল্পীর পতন হলো, আরেক শিল্পী কিন্তু বেরিয়ে গেল গোদামালের চরিত্র অভিনয় করার জন্যে। ফলে সওদাগর নৌকা ভাসাতে পেরেছে। আমরা আলোচনা করলাম সওদাগরের নৌকা। প্রত্যেকের কাছে ক্লিয়ার হলো নাটকটা? জানাও আমাকে যে তোমরা বুঝতে পারলে কিনা।